চলুন আজ আমরা একসাথে বাংলার ইতিহাসের এক দারুণ আকর্ষণীয় অধ্যায়ে ডুব দিই। এই গল্পটা প্রায় ৭০০ বছরের পুরনো, যেখানে আমরা দেখব ঠিক কিভাবে বাংলার ভৌগোলিক পরিচয় তৈরি হলো আর কিভাবেই বা বড় বড় রাজবংশগুলোর উত্থান আর পতন ঘটল। আজকের এই যাত্রায় আমরা ঠিক কি দেখব? প্রথমে জানব প্রাচীন বাংলার ভূগোল সম্পর্কে, মানে অঞ্চলটা ঠিক কেমন ছিল। এরপর দেখব রাজা শশাঙ্কের উত্থান, আর তারপর সেই ভয়ঙ্কর বিশৃঙ্খলার সময়, মানে মাৎস্যন্যায়। শেষে পাল আর সেন রাজবংশ কিভাবে এসে এই অঞ্চলের ইতিহাসকে পুরোপুরি বদলে দিল সেটাও জানব। তো প্রথমেই আসা যাক প্রাচীন বাংলা প্রসঙ্গে। আমরা যখন বাংলা বলি তখন আজকের দিনের মতো একটা গোটা রাজ্যের ছবি মাথায় আসে, কিন্তু তখন কি ব্যাপারটা আসলেই এমন ছিল? না, একদমই না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, প্রাচীন বাংলা বলতে আমরা ঠিক কোন জায়গাটার কথা বলছি? এর সীমানাই বা কী ছিল? এই যে মানচিত্রটা, এটাই কিন্তু আমাদের প্রশ্নের একটা দারুণ উত্তর দেয়। এখানে দেখুন, গৌড়, বঙ্গ, পুন্ড্র, সমতট, এরকম বেশ কয়েকটা আলাদা আলাদা অঞ্চল ছিল। এই সবগুলো মিলেই তৈরি হয়েছিল প্রাচীন বাংলা, আর প্রত্যেকটার ছিল একদম নিজস্ব একটা পরিচয়। মানে এই প্রত্যেকটা অঞ্চলের ছিল নিজেদের আলাদা পরিচিতি, আর বেশিরভাগ সময়েই এগুলোতে শাসন করত ভিন্ন ভিন্ন শক্তি। তাই এদের মধ্যে কোনো রাজনৈতিক একতা বলতে গেলে ছিলই না। এইবার তাহলে গল্পে আসা যাক। এই যে ছোট ছোট ভাগ হয়ে থাকা অঞ্চলগুলো, এগুলোকে প্রথমবার এক করার চেষ্টা কে করেছিলেন জানেন? তার নাম শশাঙ্ক। চলুন দেখি সেই চেষ্টাটা কেমন ছিল আর তার ফলই বা কী হল। ইতিহাসে শশাঙ্কই ছিলেন গৌড়ের প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা। তিনি শুধু গৌড়কেই শাসন করেননি, বরং বাংলার একটা বিশাল অংশে নিজের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। বলা যায় তিনিই প্রথম বাঙালি শাসক যিনি একটা বড় সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন। আর এটা কোনো বানানো গল্প নয়। এই যে সোনার মুদ্রাগুলো দেখছেন, এগুলো রাজা শশাঙ্কের আমলের। এগুলোই তার শক্তিশালী শাসনের একেবারে জীবন্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ। ইতিহাসটা যেন চোখের সামনে চলে আসে, তাই না? কিন্তু সমস্যাটা হলো, শশাঙ্কের মৃত্যুর পরই তার তৈরি করা এই একতা পুরোপুরি ভেঙে পড়ল। বাংলায় তৈরি হলো এক বিশাল ক্ষমতার শূন্যতা, যা এক ভয়ঙ্কর অরাজকতার জন্ম দিল। ইতিহাস এই ভয়ঙ্কর সময়টাকে একটা অদ্ভুত কিন্তু খুব নাটকীয় নামে চেনে, মাৎস্যন্যায়। এর মানে হল মাছের নিয়ম। ভাবুন একবার, ঠিক যেমন পুকুরে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তখনকার বাংলায়ও ঠিক সেই অবস্থাটাই চলছিল। প্রায় ১০০ বছর ধরে কোনো কেন্দ্রীয় শাসক নেই, আইন নেই, কানুন নেই। যার গায়ে জোর বেশি সে দুর্বলদের উপর অত্যাচার করছে। তবে এই অন্ধকারেরও শেষ ছিল। এই চরম বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে বাংলায় শুরু হলো এক নতুন অধ্যায়, এক দীর্ঘস্থায়ী এবং প্রভাবশালী রাজবংশ, পাল সাম্রাজ্যের সূচনা হল। এই অরাজকতায় ক্লান্ত হয়ে স্থানীয় নেতারা শেষ পর্যন্ত একটা উপায় বের করলেন। আনুমানিক ৭৫০ খ্রিস্টাব্দে তারা সবাই মিলে গোপাল নামের একজনকে রাজা হিসেবে বেছে নিলেন। আর এভাবেই বাংলায় শান্তি ফিরে এলো এবং পাল বংশের প্রতিষ্ঠা হল। আর পালরা কিন্তু যা তা শাসন করেনি, প্রায় ৪০০ বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় ৪০০ বছর ধরে তারা বাংলায় এক স্থিতিশীল শাসন চালিয়েছিল। এই সময়ে জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা আর বৌদ্ধ ধর্মের যে অসাধারণ বিকাশ হয়েছিল, তা সত্যিই অবাক করার মতো। কিন্তু ইতিহাসে কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, তাই না? পালদের শাসনের শেষের দিকে বাংলায় আর একটা বড় রাজনৈতিক পরিবর্তন এলো। এবার মঞ্চে প্রবেশ করল সেন রাজবংশ। একাদশ শতকে দক্ষিণ ভারত থেকে আসা সেন বংশ ধীরে ধীরে বাংলায় নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করে। পালরা তখন বেশ দুর্বল হয়ে পড়েছে, আর সেই সুযোগেই সেনরা পুরো অঞ্চলের শাসক হয়ে বসল। হিমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন এবং শেষ রাজা লক্ষণ সেন, এই শাসকেরাই সেনদের ক্ষমতাকে বাংলায় একেবারে পাকাপোক্ত করেছিলেন। এই স্লাইডটা কিন্তু দুটো রাজবংশের পার্থক্যটা খুব পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, পালরা ছিল বৌদ্ধ ধর্মের সমর্থক, আর তাদের সময়ে বাংলা একটা স্থিতিশীল সমাজ তৈরি হয়েছিল। অন্যদিকে সেনরা ছিল গোঁড়া হিন্দু ধর্মের প্রচারক, এবং তাদের সময়ে বর্ণপ্রথার মতো সামাজিক রীতিনীতি আরও কঠোর হয়।
এবার আমরা বাংলার ইতিহাসে সেই মোড়ের দিকে এগোচ্ছি যেখানে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। তুর্কি আক্রমণের মাধ্যমে প্রাচীন যুগের সমাপ্তি ঘটতে চলেছে। এই টাইমলাইনটা পুরো আলোচনার একটা সারসংক্ষেপের মতো। শশাঙ্কের উত্থান দিয়ে শুরু, তারপর মাৎসুর ন্যায় সেই অন্ধকার যুগ, এরপর পালদের হাত ধরে শান্তি ফেরা, সেনদের ক্ষমতা দখল, আর সবশেষে তুর্কিদের আগমন। এভাবেই ধাপে ধাপে বাংলার ক্ষমতার পালাবদল হয়েছে। এবং সবশেষে ১২০৪ থেকে ১২০৫ সালের মধ্যে তুর্কি শক্তির কাছে সেন রাজবংশের পতন হয়, আর এর সাথেই বাংলার প্রাচীন হিন্দু রাজবংশগুলোর শাসনের অবসান ঘটে এবং এই অঞ্চলে মধ্যযুগের সূচনা হয়। তো এই যে ৭০০ বছরের লম্বা ইতিহাস, এটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রাচীন বাংলারই রাজ্যগুলোর উত্থান পতন আজকের বাংলাকে কতটা প্রভাবিত করেছে, এর উত্তরটা কিন্তু ইতিহাসের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের আজকের সংস্কৃতি, ভাষা আর সামাজিক কাঠামোতে এর ছাপ আজও স্পষ্ট।